पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। রাজপথ, মন্দির, সংখ্যালঘু কার্ড সবকিছুতে পরাস্ত হয়ে তাদের গোয়েন্দা সংস্থা এখন আফিম বনে অবস্থান নিয়েছে। ভারত পাকিস্তানকে হুমকি দিয়েছে পাকিস্তানের মানচিত্র বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবে ভারত। অথচ দেখা গিয়েছে গত কয়েক বছরে ভারত পাকিস্তান যেই কয়বার যুদ্ধ হয়েছে সেই কয়বারই পাকিস্তানের কাছে ভারত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। গত 4 মাস আগে ভারত পাকিস্তান একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের ফলাফল আমরা সকলেই জানি, 0/6। রাফায়েল যুদ্ধ বিমান তৈরি করা কোম্পানি তারা নিজেরাই স্বীকার করেছে ভারতের পাকিস্তানের হাতে 6টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং তার ভিতরে রাফায়েল আছে। বিভিন্ন ফুটেজ সহ বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। আর ভারতের অপারেশন সিন্দুর ঘোষণা করার পর ভারত বিভিন্নভাবে ঢাকঢোল পিটিয়েছে এবং পাকিস্তানের অনেক ঘাঁটি নাকি তারা ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু বিশ্ব মিডিয়ার ফলাফলে দেখা গিয়েছে পাকিস্তানের কাছে ভারত শোচনীয়ভাবে হেরেছে। এমন কিছু মানুষ বলছে যারা গত কয়েক বছরে যেই কবারে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সেখানেই তারা পরাজয় বরণ করেছে। শুধু পরাজয় বরণ করা বললে ভুল হবে, শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। পাকিস্তানের হাতে ভারতীয় পাইলট পাওয়া গেছে, ভারতীয় সেনা পাওয়া গেছে এবং তাদের হাতে গ্রেপ্তার হয়েছে, বন্দী হয়েছে এবং একজন তো পাইলট স্বীকার করেছে চা অনেক ফ্যান্টাস্টিক, চা অনেক মজাদার চা, সে এই কথা পর্যন্ত বলেছে। জি, আমি স্বীকার করি পাকিস্তান সেনাবাহিনী এমন এক সেনাবাহিনী যে সেনাবাহিনী এখনো পর্যন্ত বড় ধরনের কোনো যুদ্ধ বিজয় লাভ করতে পারেনি। তাদের যেই কয়টি বড় যুদ্ধ হয়েছে তারা সেই কয়টি বড় যুদ্ধে হেরেছে। আমাদের বাংলাদেশে 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, সেখানেও পাকিস্তান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হাতে, আমাদের বাঙালিদের হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। তারপরে কার্গিল যুদ্ধ, কার্গিল যুদ্ধের আগে 1966 সালে আরেকটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ ভারতের সাথে পাকিস্তান শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। কিন্তু ইদানিংকালে ভারত পাকিস্তানের যত যুদ্ধ হয়েছে সবকটা যুদ্ধে পাকিস্তানের কাছে ভারত শোচনীয়ভাবে হেরেছে। আর শুধু হারেনি, ভয়ঙ্করভাবে হেরেছে, এমন ভয়ঙ্করভাবে হেরেছে তারা কমপ্লিট করতে পারেনি। তারা লড়াই যে নামার সাথে সমঝোতা, এই সমঝোতা পর্যন্ত তারা যেতে পারেনি। এমনভাবে পাকিস্তানের কাছে ভারত হেরেছে। আর ভারত এমনভাবে শোচনীয়ভাবে হারার পরও পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলতে এবং পাকিস্তানকে হুমকি দিতে তারা ক্ষান্ত হয়নি। আর দিন যতই যাচ্ছে ভারত পাকিস্তানকে একের পর হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের হুমকি যেতে শুধু মুখে মুখেই থাকে সেটা দিবালোকে স্পষ্ট হয়ে গেছে যে অপারেশন সিন্দুর তারা লঞ্চ করার পর ভারতের মিডিয়া পর্যন্ত দেখা গিয়েছে পাকিস্তানের কাশ্মীর থেকে শুরু করে করাচি বন্দর থেকে শুরু করে সমস্ত জিনিস তারা দখল করে ফেলেছে। এমন কোনো জায়গা নেই ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় মিডিয়ার মাধ্যমে এমন কোনো জায়গা নেই তারা দখল করেনি। আরটু হলে পুরো পাকিস্তানি তারা দখল করে ফেলতো, সেটা আপনারা দেখেছেন। এবং ভারতীয় মিডিয়া পর্যন্ত বলেছে যদি আরও কিছুক্ষণ থাকতো পাকিস্তান ছাড়াই তারা আফগানিস্তান পর্যন্ত যাইতে পারতো, কিন্তু উত্তর লেগে তারা পারেনি। আর ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সেনাবাহিনীর মেন শক্তি হলো প্রোপাগান্ডা ছড়ানো, আর তারা প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া তারা কিছুই করতে পারে না। আর ভারত যে প্রোপাগান্ডা ছড়ানো যে শীর্ষ, সেটা ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি 1971 সালে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান যে সময় যুদ্ধ হয়েছে সে সময় আমরা দেখতে পারি যে তারা বলেছে ইন্দিরা গান্ধী বলেছে 10 লক্ষ শহীদ, সেখানে তারা যে মিথ্যা কথা বলেছে। এবং 1971 সালে কতজন আমাদের বাংলাদেশি মানুষ শহীদ হয়েছে সেই বিষয় নিয়ে তারা মিথ্যা প্রচার করেছে, সেটা আপনি পিনাকি ভট্টাচার্য এবং ইদানিং কালে অনেক মানুষ বলছে। আমি এই বিষয় নিয়ে দীর্ঘ 1 ঘন্টার একটি রিপোর্ট প্রচার করেছি, যে রিপোর্টে পুরো দিবালোকে নিয়ে স্পষ্ট ভাষায় আমি বুঝিয়ে দিয়েছি সেখানে বিশ্ব মিডিয়া কি বলেছে, সেই সময়কার বিভিন্ন অনুষঙ্গে কি বলেছে এবং বিশ্ব আন্তর্জাতিক সংস্থাগুলো কি বলেছে যে আমাদের বাংলাদেশে 1971 সাল কতজন মানুষ শহীদ হতে পারে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। যাদের দেখতে মন চায় ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবে, যদি দেখতে মন চায় গিয়ে দেখতে পারেন যে 1971 সালে আমাদের বাংলাদেশের কতজন মানুষ শহীদ হয়েছে আর ভারতীয় মিডিয়া কীভাবে প্রোপাগান্ডা ছড়াইয়েছে। এবং বিশ্ব আন্তর্জাতিক সমস্ত পেপার পত্রিকা এবং বিশ্ব আন্তর্জাতিক যত মানবাধিকার সহকারে যত ধরনের সংস্থা আছে কোনো ধরনের সংস্থা 3 লাখের উপর বলতে পারেনি। আর অন্যদিকে ভারতীয় মিডিয়া বলছে 10 টাকা। আমাদের বাংলাদেশের শেখ মুজিব শরণার্থীর বডিগার্ড সে বলেছে 30 লক্ষ, আর 30 লক্ষটাই বারবার এস্টাবলিশ করেছে আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া। আর ভারতের ব্যাপারে গত 2-1 দিন আগে আমার চোখে একটি নিউজ পড়ে, সেই নিউজে দেখা গিয়েছে যে ভারতের 95% মানুষ মনে করে ভারত পাকিস্তান যুদ্ধ হলে
আবার বলছে ভারত পাকিস্তান যুদ্ধ হলে 95% মানুষ, ভারতের 95% মানুষ মনে করে তারা জিতবে, ভারত জিতবে, কিন্তু 5% মানুষ মনে করে ভারত হারবে। সেটা হলো ভারতীয় সেনাবাহিনী। আপনারা কয়েকদিন পর পরই ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের সাধারণ মানুষ দেখতে পারেন যাতে তারা ভারত পাকিস্তান যুদ্ধ চায়, কিন্তু গত কয়েক বছরে যে ফলাফল হয়েছে সব ফলাফলে তারা সূচনীভাবে হারার পর ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আর ভারতীয় মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা সব যুদ্ধে হেরেছে এবং হারে নেই, শোচনীয়ভাবে হেরেছে। 2001 সালের পর থেকে ভারত পাকিস্তান যত যুদ্ধ হয়েছে তারা সবগুলো যুদ্ধ হেরেছে এবং সাথে সাথে ভারতের ভিতরে পাকিস্তানের এত পরিমাণ আধিপত্য বিস্তার করেছে সেটা দিবলোকে স্পষ্ট হয়ে গেছে। ভারতের যে কোনো আন্দোলন হয়, ভারতের যা কিছু হয়, সব কিছুর পিছনে এখন পাকিস্তানের হাত রয়েছে। এই কথা আমার কথা না, এই কথা ভারতের সেনাপ্রধানের কথা, এই কথা ভারতের গোয়েন্দা সংস্থার কথা, এই কথা ভারতের মানুষের কথা যে ভারতের ভিতরে বিভিন্ন ধরনের জঙ্গি হামলা থেকে শুরু করে ভারতের যত ধরনের অরাজকতা এবং ভারতের যত ধরনের বিশৃঙ্খলা, সমস্ত বিশৃঙ্খলা ছড়ায় পাকিস্তান গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং জঙ্গি সংগঠনের মাধ্যমে। তারা কয়েকদিন পর পরই বলে পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে বিশ্ব মানচিত্র থেকে, গুগল মানচিত্র থেকে পাকিস্তানের মানচিত্র মুছে দেবে। এই কয়েকদিন আগে যেটা বলেছে ভারতীয় সেনাপ্রধান পর্যন্ত বলেছে, কিন্তু দেখা গিয়েছে যতই দিন যাচ্ছে ততই ভারতের মানচিত্র ছোটই যেতেছে এবং ভারতের ভিতরে বিভিন্ন ভারত ভাগার আন্দোলন চলতে আছে। আপনি ভারতের যে অঞ্চলের দিকে তাকাবেন সেই অঞ্চলে এখন আন্দোলন হচ্ছে এবং সব অঞ্চলের মানুষ চায় ভারত থেকে আলাদা হতে, ভারত থেকে স্বাধীন হতে চায়। এই যে বর্তমানে ভারতের লাদাখে আন্দোলন চলতে আছে, ভারতের মানুষরা ভারত থেকে স্বাধীন হতে চায়, ভারত থেকে ভারতের অধিকার, কাশ্মীরের অধিকার এবং লাদাখের অধিকার, তারা নিজেদের অধিকার নিজেরা ফিরিয়ে আনতে চায় এবং ভারতের লাদাখের মানুষরা নিজেদের অধিকারের জন্য এখন আন্দোলন করছে। সেই আন্দোলনটাও এখন পাকিস্তানের আন্দোলন হয়ে গেছে। পাকিস্তান টাকা দিচ্ছে এবং পাকিস্তান বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা না, জঙ্গি সংগঠনের মাধ্যমে লাদাখের আন্দোলন পরিচালনা করছে। তাই ভারতীয় সেনাপ্রধান বলেছে পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানের মানচিত্র তারা মুছে দেবে। কিন্তু দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে বিশ্ব মানচিত্র থেকে ভারতের মানচিত্র মুছে যাওয়ার সব ধরনের ষড়যন্ত্র চলছে এবং বিশ্বের যত ধরনের গোয়েন্দা সংস্থা আছে এবং বিশ্বের যত পরাশক্তি আছে সমস্ত পরাশক্তি চাইতে আছে ভারত ভেঙে যাক এবং ভারতকে যে 21 টুকরো করতে চায় সেটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র পর্যন্ত পোস্ট দিয়েছে। বিভিন্ন অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক এবং ধর্ম ভিত্তিক ভারতকে 21 টুকরো করতে হবে। আর ইদানিংকালে ভারত শুধু পাকিস্তানকে হুমকি দিয়ে ক্ষান্ত না, তারা এখন আমাদের বাংলাদেশকে হুমকি দিচ্ছে। গত 2-1 দিন আগে ভারতীয় একজন মন্ত্রী এবং ভারতীয় একজন উপর লেভেলের একজন নেতা বলেছে আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে অরাজকতা হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রাম যে বিভিন্ন বিশৃঙ্খলা ছড়াই পড়েছে সেই বিশৃঙ্খলার পিছনে ভারত নাকি নাই। আর আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলছে আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হয়েছে সমস্ত অরাজকতা এবং বিশৃঙ্খলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থারা এবং তারা যে মদত দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সেটা দিবলোকে স্পষ্ট হয়ে যায়। তাদের হাতে এখন আধুনিক অস্ত্র থেকে বিভিন্ন ধরনের রাইফেল রয়েছে, যে সমস্ত রাইফেল তাদের হাতে কোনোভাবেই যাওয়া উচিত না এবং তাদের হাতে কোনোভাবেই যাওয়া সম্ভব না কোনো রাষ্ট্রের মাধ্যম ছাড়া। যার ফলে প্রমাণ হয় যে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা এবং যে অরাজকতা এবং অস্থিরতা ছড়াই পড়ছে সেই অস্থিরতার পিছনে এখন ভারত জড়িত রয়েছে। তারা যদিও স্বীকার করছে না, কিন্তু আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অরাজকতা এবং বিশৃঙ্খলার পিছনে ভারতের হাত রয়েছে, সেটা দিবলোকে স্পষ্ট হয়ে গেছে। এবং তারা যে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, তারা এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী হটাতে হবে। আর এই আন্দোলন করছে ভারতীয়রা এবং ভারতীয়রা চায় যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়। এর পিছনে অনেক প্রমাণ আছে এবং কয়েকদিন আগে ত্রিপুরার একজন বড় নেতা, ত্রিপুরা একজন কিং, মানে আগে যে ত্রিপুরার রাজা ছিল রাজার নাতি, সে বলেছে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা দখল করছে এবং পার্বত্য চট্টগ্রাম দখল করে সেখানে তারা বিজনেস করতে চায় এবং বাংলাদেশকে সবক শেখানোর জন্য এবং বাংলাদেশকে একটি হুমকি দেওয়ার জন্য তাই এই কথা বলেছে। আর পার্বত্য চট্টগ্রামে তখনই বিশৃঙ্খলা ছড়াই পড়ে যখন আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকে। আর যতবার আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে তখনই আমাদের পার্বত্য চট্টগ্রাম বিশৃঙ্খলা এবং অরাজকতা ছড়াই পড়েছে। তাই আমাদের বাংলাদেশে বেশি বেশি করে পার্বত্য চট্টগ্রামে
সেনাবাহিনী ঢোকাতে হবে। আপনি দেখেন আমাদের আশেপাশে যে কটি রাষ্ট্র আছে, আপনি পাকিস্তানের কথা বলেন, ভারতের কথা বলেন, মায়ানমারের কথা বলেন, যে রাষ্ট্রের কথা বলেন আমরা আশেপাশে যে কটি রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের পাহাড়গুলো সেনাবাহিনীর অধীনে থাকে এবং সেনাবাহিনীর ক্যাম্প থাকে। আপনি একটু পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানের যেই সমস্ত জায়গায় পাহাড় আছে সমস্ত পাহাড়ে ভরপুর সেনাবাহিনী দ্বারা একেবারে স্পষ্টভাবে যেখানে একটু শুই পড়লো সেটাও সেনাবাহিনীর অনুমতি ছাড়া শুই পড়তে পারে না, এমন একটা অবস্থা। আপনি ভারতের দিকে তাকান, কাশ্মীর থেকে বিভিন্ন অঞ্চল, ভারতের যে সমস্ত অঞ্চলে পাহাড় পর্বত রয়েছে সেই সমস্ত অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী দ্বারা ভরপুর। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মাথামোটা বুদ্ধিজীবী তারা বারবার বলে পাহাড় থেকে সেনা হটাও, পাহাড়ি মানুষের অধিকার হরণ করছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু ভারত পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, কাশ্মীরে এত এত মানুষ মরছে সে সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। যে সময় আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় সে সময় আমাদের বাংলাদেশের ক্ষতি হচ্ছে না। সে সময় আমাদের বাংলাদেশে এই মাথামোটা বুদ্ধিজীবীদের মাথায় কোনো কাজ করে না। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে যেমন প্রথম আলো এবং ডেইলি স্টার, এরা সবসময় পার্বত্য চট্টগ্রাম যেন আমাদের বাংলাদেশের সাথে না থাকে এবং পার্বত্য চট্টগ্রাম সবসময় বিশৃঙ্খলা যেন সরাই থাকে, তারা এটা চায়। আর সেটা আমাদের বাংলাদেশে এই তো কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগ তুলেছে, যদিও ধর্ষণও হয়নি, এই বিষয় নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রচার হয়ে গেছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিডিয়াগুলো রিপোর্টগুলো আপনি দেখলে পেয়ে যাবেন যে আর এই ধর্ষণের অভিযোগ করে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছড়া হয়েছে, 3 জন মানুষ পর্যন্ত মারা গিয়েছে। আর এই বিশৃঙ্খলা ছড়ানোর পিছনে আমাদের বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া কাজ করছে। আর মেন স্ট্রিম মিডিয়ার প্রথম সারির মেন স্ট্রিম মিডিয়া হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। তারা আমাদের বাংলাদেশ যেন ভেঙে যাবে এবং পার্বত্য চট্টগ্রামের জন্য সেনাবাহিনী হটাতে পারে এবং সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের জন্য কোনোভাবে না থাকে, তারা এভাবে কাজ করছে। তাই আমাদের বাংলাদেশ বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যারা কথা বলবে তাই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। সমস্ত পেপার পত্রিকা আমাদের বাংলাদেশে এখনই বন্ধ করতে হবে। আর ভারতীয় একজন মন্ত্রী আমাদের বাংলাদেশের ব্যাপারে যেন বলছে আমাদের বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং বিশৃঙ্খলা ছড়ানোর পিছনে যে তাদের হাত নাই, তারা এই কথা বলছে। এই সমস্ত কথার সাথে আমি ঐক্যবদ্ধ কিনা এবং তারা যে আমাদের বাংলাদেশকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে এবং তারা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। কিন্তু ভারত বাংলাদেশ পরিসংখ্যানে দেখে গেছে ভারত বাংলাদেশ যেই কয়বারে যুদ্ধ হয়েছে, বড় ধরনের ক্লাশ হয়েছে, সংঘর্ষ হয়েছে, সে কয়বারে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এবং আমাদের বাংলাদেশে বিজেপির কাছে শোচনীয়ভাবে তারা পরাজয় করেছে। তারপর আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আর অন্যদিকে গত কয়েক বছরে ভারত পাকিস্তান যেই কয়বার যুদ্ধ হয়েছে ভারত শোষণীয়ভাবে পাকিস্তানের কাছে হেরেছে, তারপরও পাকিস্তানের মানচিত্র বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ভারত হুমকি দিচ্ছে। আর ভারতের সক্ষমতা কতটুকু আছে সেটা অপারেশন সিন্ধুর মাধ্যমে এবং বুনিয়ানুম মার্সেসের মাধ্যমে সেটা আমরা বুঝে গিয়েছি যে ভারতের এখন বালহালানোরও শক্তি নেই। হ্যাঁ, 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, সেই ভিত যে একেবারে নষ্ট ভিত ছিল। যদি পাকিস্তান এবং ভারতীয় সেনাবাহিনী যদি সমতায় থাকতো 1971 সালে ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল এবং সমতায় না, যদি 3 ভাগের 2 ভাগ পর্যন্ত থাকতো পাকিস্তানের সৈন্য, তাহলে সেই জায়গায় পাকিস্তানের কাছে ভারত শোচনীয়ভাবে হারছে সেটা দিবের লোকে স্পষ্ট হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে যাবো, যাতে দেখতে মন চায় গিয়ে দেখতে পারবেন পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিও। এটা দেখলে আপনারা বুঝে যাবেন যে ভারতীয় বাহিনী কতটা দুর্বল সেটা আপনি ওই ভিডিওটা দেখলে ভাই আমি বুঝি নাই এতটা দুর্বল ছিল। এবং তারা বলছে বিদ্যুৎ গতিতে বাংলাদেশকে জয় করেছে, পাকিস্তানকে পরাজয় করেছে। কিন্তু দেখা গিয়েছে তারা 25 দিনে মাত্র 22-23 কিলোমিটার পর্যন্ত গিয়েছে। তাদের ক্ষমতা এবং তাদের বিদ্যুৎ গতি এতটাই ছিল পাকিস্তানের সাথে পর্যন্ত তারা যুদ্ধ করতে পারেনি। পাকিস্তানের সাথে যুদ্ধ করতে এসেছিল 10 লক্ষ সেনারও বেশি, আর পাকিস্তান সে জায়গায় 90,000 সমস্ত সিটিজেন সহকারে মানুষ সহকারে 90,000 মানুষ ছিল। সেটা পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা কতটুকু। এবং হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিওটা, চাই যারা দেখেন নাই অবশ্যই ভিডিও দেখবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করবেন ওই ভিডিওটা কেমন হয়েছে। এবং সাথে সাথে পাকিস্তান যে কয়েকদিন পর হুমকি দেয় এবং ভারত পাকিস্তান যে কয়েকদিন পর যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ভারত যে শোষণীয়ভাবে পরাজয় বরণ করে, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিচে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন।